আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত ২৮। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। ২০ মিনিটেই আমেরিকায় পৌঁছাবে চীনের ভয়ঙ্কর মিসাইল। উত্তর কোরিয়ায় ক্ষমতার উত্তরাধিকার নিয়ে কিম পরিবার কি আবারও ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে? জাপান উচ্চ প্রযুক্তির দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুদানের রাজধানী খার্তুমের জনাকীর্ণ একটি বাজারে ড্রোন হামলার ঘটনা বিশ্বজুড়ে ফের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। খার্তুমের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ব্যস্ত বাজার এলাকাটিতে রবিবার আচমকাই আকাশ থেকে মৃত্যুর পরোয়ানা নেমে আসে, যেখানে অন্তত ২৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে বলে স্থানীয় চিকিৎসকরা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালের ব্যস্ত সময়ে যখন সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটায় ব্যস্ত ছিলেন, ঠিক তখনই এই ভয়াবহ হামলাটি চালানো হয়, যা পুরো এলাকাকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে। সুদানের চলমান সংঘাত গত কয়েক মাস ধরেই তীব্র আকার ধারণ করেছে, কিন্তু জনবসতিপূর্ণ এলাকায়, বিশেষ করে এমন একটি বাজারে ড্রোন ব্যবহারের ঘটনা যুদ্ধের ভয়াবহতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। স্থানীয় হাসপাতালগুলোর পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, কারণ একসঙ্গে এত বিপুল সংখ্যক আহত মানুষের চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম বা ওষুধ তাদের কাছে নেই, এবং চিকিৎসকরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন। খার্তুমের এই মেয়ে এলাকাটি মূলত শ্রমজীবী মানুষের বাসস্থান হিসাবে পরিচিত, এবং রবিবারের এই হামলা সেখানকার সাধারণ মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দেখা যায় মানুষের আর্তনাদ এবং ছোটাছুটি, যদিও আমরা নিরাপত্তার স্বার্থে সেই ভিডিওগুলো এখানে প্রদর্শন করছি না। সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীর মধ্যকার এই দীর্ঘস্থায়ী সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, আর এই ড্রোন হামলার ঘটনা প্রমাণ করে যে যুদ্ধক্ষেত্রের সীমানা এখন আর কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কেন্দ্রে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে যে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল, কিন্তু বাস্তবে পরিস্থিতির খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তাদের বিশাল সামরিক মহড়া শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। হরমুজ প্রণালী হল বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী, যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের ১/৫ পরিবাহিত হয়। তাই এই স্থানে যে কোনো ধরনের সামরিক তৎপরতা বা মহড়া স্বভাবতই আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়বিক চাপ তৈরি করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে এই মহড়ায় তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রাডার সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করছে। সামরিক বিশ্লেষকদের মতে এই মহড়ার মূল উদ্দেশ্য কেবল সামরিক শক্তি প্রদর্শন করা নয়, বরং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরান যে তাদের সমুদ্র সীমা এবং অর্থনৈতিক স্বার্থরক্ষায় কতটা কঠোর অবস্থানে রয়েছে সেই বার্তাটি আমেরিকা ও ইসরায়েলের কাছে পৌঁছে দেওয়া। মহড়ার অংশ হিসেবে স্পিড বোটের মাধ্যমে দ্রুত আক্রমণ এবং মাইন্ড পাতার মতো কৌশলগুলো ঝালিয়ে নেওয়া হচ্ছে, যা অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে ইরানের অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার ঘটনা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মহড়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন যে তারা সম্পূর্ণ আত্মরক্ষার প্রস্তুতির অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালনা করছেন, এবং প্রতিবেশী দেশগুলোর জন্য এটি কোনো হুমকির কারণ নয়। তবে পেন্টাগন এবং মার্কিন পঞ্চম নৌবহর বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই অঞ্চলে যদি কোনোভাবে সংঘাতের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, তবে তেলের দাম আন্তর্জাতিক বাজারে আকাশচুম্বী হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেবে।
প্রতিরক্ষা প্রযুক্তির জগতে চীনের অভাবনীয় উত্থান নিয়ে পেন্টাগন এবং পশ্চিমা বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে, কারণ সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে চীনের তৈরি নতুন হাইপারসনিক মিসাইল মাত্র ২০ মিনিটেই আমেরিকায় আঘাত হানতে সক্ষম। বিষয়টি শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হলেও সামরিক বিশেষজ্ঞদের মতে বেইজিং হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তিতে যে অগ্রগতি অর্জন করেছে তা প্রচলিত মিসাইল ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে চলে এবং এদের সবচেয়ে বড় বিশেষত্ব হল এরা ব্যালিস্টিক মিসাইলের মতো নির্দিষ্ট পথে চলে না, বরং মাঝ পথে দিক পরিবর্তন করতে পারে, যা রাডারের পক্ষে ট্র্যাক করা প্রায় অসম্ভব করে তোলে। আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো এই সক্ষমতা অর্জন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ নতুন সমীকরণে ফেলে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী চীনের এই মিসাইলগুলো বায়ুমণ্ডলের নিচু স্তর দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং বর্তমান বিশ্বের কোনো প্রচলিত অ্যান্টি মিসাইল সিস্টেম শতভাগ নিশ্চয়তা দিয়ে এদের আটকাতে পারবে না। এটি কেবল আমেরিকার জন্যই নয়, বরং তাদের মিত্র দেশগুলোর জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এর ফলে কৌশলগত ডিটারেন্স বা প্রতিরোধের ধারণাই পাল্টে যেতে পারে। চীনের পক্ষ থেকে অবশ্য সবসময় বলা হয় যে তাদের সামরিক উন্নয়ন কেবল আত্মরক্ষার জন্য, কিন্তু তাদের এই প্রযুক্তিগত উল্লম্ফন নতুন করে একটি অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিয়েছে। আমেরিকাও তাদের নিজস্ব হাইপারসনিক প্রজেক্ট নিয়ে কাজ করছে, কিন্তু বেইজিংয়ের এই তথাকথিত ২০ মিনিটের মিসাইল বা ডিএফ সিরিজের উন্নত সংস্করণগুলো প্রমাণ করে যে মহাকাশ এবং মিসাইল প্রযুক্তিতে চীন এখন আর ফলোয়ার নয়, বরং লিডার হওয়ার পথে। এই প্রযুক্তির ফলে ভবিষ্যতে যুদ্ধের প্রকৃতি কেমন হতে পারে তা নিয়ে সমরবিদরা এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ব্যক্তিগত জীবন এবং দেশটির ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে সবসময়ই এক ধরনের রহস্য কাজ করে, আর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে কিম পরিবারের ভেতরে ক্ষমতার উত্তরাধিকারী নিয়ে হয়তো নতুন কোনো ঠান্ডা লড়াই শুরু হয়েছে। কিছুদিন আগেও কিম জং উনের বোন কিম ইয়ো জংকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো এবং তাকেই ভাবা হতো উনের পরবর্তী উত্তরসূরি। কিন্তু গত কয়েক মাসে কিম জং উন তার কিশোরী কন্যা কিম জু একে নিয়ে যেভাবে ঘন ঘন জনসমক্ষে এবং গুরুত্বপূর্ণ সামরিক ইভেন্টগুলোতে হাজির হচ্ছেন তা অনেক বিশ্লেষকের মনেই প্রশ্নের জন্ম দিয়েছে। উত্তর কোরিয়ার মতো একটি পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীকে, সে তিনি বোন হন বা কন্যা, ক্ষমতার শীর্ষে বসানোটা কতটা সহজ হবে তা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে দ্বিমত রয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মতে কিম জু একে যেভাবে মিসাইল লঞ্চিং সাইট থেকে শুরু করে সামরিক প্যারেডের সবচেয়ে প্রিয় সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে তা কিম ইয়ো জংয়ের প্রভাব কমানোর একটি ইঙ্গিত হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন কিম জং উন হয়তো তার মেয়ের মাধ্যমে একটি রাজবংশের ধারাবাহিকতা নিশ্চিত করতে চাইছেন এবং বোনকে বর্তমানে প্রশাসনিক দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় উত্তর কোরিয়ার রাজনীতিতে ক্ষমতার দ্বন্দ্বে পরিবারের আপন সদস্যদের সরিয়ে দেওয়ার মজির বিরল নয়। কিম ইয়ো জং গত কয়েক বছরে তার ভাইয়ের হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে বেশ কড়া ভাষায় কথা বলেছেন এবং নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তাই তাকে হুট করে সরিয়ে দেওয়া বা তার প্রভাব কমিয়ে দেওয়া দলের ভেতরের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে কিম জং উনের স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই যে গুজব শোনা যায় তার প্রেক্ষিতে উত্তরাধিকারী নির্বাচন করাটা পিয়ংইয়ংয়ের জন্য এখন অস্তিত্ব রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাপান সরকার তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা দেশটির দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তিবাদী অবস্থান থেকে সরে আসার একটি জোরালো বার্তা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই নতুন মিসাইলগুলো ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এগুলো মূলত তৈরি করা হয়েছে প্রতিপক্ষের মিসাইল লঞ্চপ্যাড এবং জাহাজ ধ্বংস করার জন্য। এতদিন জাপান মূলত আত্মরক্ষামূলক নীতি বা ডিফেন্সিভ পলিসি মেনে চলত, কিন্তু উত্তর কোরিয়ার লাগাতার মিসাইল পরীক্ষা এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির কারণে টোকিও তাদের জাতীয় নিরাপত্তা কৌশল ঢেলি সাজাতে বাধ্য হয়েছে।
কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ এবং মি মধ্যনশ বিশ্ববিশির মতো জাপানি প্রযুক্তি জায়ান্টরা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা মিসাইলগুলোতে এমন সব স্টিলথ প্রযুক্তি ব্যবহার করেছে যা রাডারে ধরা পড়া কঠিন। বিশ্লেষকরা বলছেন জাপানের এই পদক্ষেপ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সামরিক প্রতিযোগিতাকে আরও উস্কে দিতে পারে। তবে জাপানের দাবি তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাউন্টার স্ট্রাইক বা পাল্টা আঘাত হানার সক্ষমতা অর্জন করা এখন সময়ের দাবি। এই মিসাইলগুলো জাহাজ, বিমান এবং স্থলভাগ 3 জায়গা থেকেই উৎক্ষেপণ করা যাবে, যা জাপানের সেলফ ডিফেন্স ফোর্সকে অনেক বেশি ফ্লেক্সিবল বা নমনীয় করে তুলবে। জাপানের সংবিধানে যুদ্ধের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তার নতুন ব্যাখ্যার মাধ্যমেই এই ধরনের দূরপাল্লার অস্ত্র তৈরির বৈধতা দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে চীন এবং উত্তর কোরিয়া, জাপানের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে এবং একে আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। তবে জাপানের সাধারণ মানুষের একাংশ মনে করেন বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতিতে নিজেদের শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রযুক্তিগত দিক দিয়ে জাপান বরাবরই বিশ্বের শীর্ষস্থানীয়, তাই তাদের তৈরি এই ক্রুজ মিসাইলগুলো যে অত্যন্ত কার্যকরী এবং নির্ভুল হবে তা বলাই বাহুল্য।